أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। রাশিয়া আর আমেরিকার মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, যা অবস্থিত বেরিং সমুদ্রের মাঝে। প্লেনে করে যাওয়া ছাড়া সেখানে যাওয়ার আর কোনো সহজ উপায় নেই। মডার্নিজম আসার আগে হাজার বছর ধরে এই দ্বীপে মানুষের জীবনযাত্রা ছিল একই ধরনের। ছেলেরা বাইরে কাজ করত আর মেয়েরা ঘর সংসার সামলাত। ছেলেরা সামুদ্রিক সিল মাছ শিকার করত আর মেয়েরা সংসার আর সন্তানাদি দেখাশোনা করত। জীবন ছিল ছবির মতো সহজ আর সুন্দর। তবে এই চিত্র এখন আর নেই। সব কিছুই কেমন যেন বদলে গেছে। এখনকার ছেলেদের অবস্থা খুবই হতাশাজনক। স্কুলে ঠিকমতো যায় না, পড়ালেখা করে না, কোনো মতে ক্লাস 6-7-এ উঠলেই হাই স্কুল থেকে ঝরে পড়ে, মাদকাসক্ত হয় আর নিজেরা মারামারি করে নানা রকমের ঝামেলা পাকায়। ওখানকার একজন স্থানীয় বয়স্ক ব্যক্তির সাথে একদিন কথা বলছিলেন একজন মেডিকেল ডাক্তার ও সাইকোলজিতে পিএইচডি করা একজন ব্যক্তি, ডক্টর লিওনার্ড স্যাক্স, যিনি পরবর্তীতে বয়েজ অ্যাড্রিফট নামে একটি বই লিখে আজকালকার উঠতি বয়সের ছেলেদের পৌরুষদীপ্ত বৈশিষ্ট্য কমে আসার বিভিন্ন কারণ ব্যাখ্যা করেছেন। তারা দুজন কথা বলছিলেন বেশ কৌতূহল উদ্দীপক একটি বিষয় নিয়ে। স্থানীয় বয়স্ক ব্যক্তিটি বলছিলেন তাদের সময়ে তারা কিভাবে সামুদ্রিক সিল মাছ শিকার করতেন। আমি এটা শিখেছি আমার গোত্রের বড়দের কাছ থেকে, মুরব্বী লোকেদের কাছ থেকে। সেই ব্যক্তি বলছিলেন সিল মাছ শিকার করা অনেক ধৈর্যের ব্যাপার। ঘন্টার পর ঘন্টা আমরা বরফের উপর দিয়ে হেঁটে যেতাম, এরপর নির্ধারিত স্থানে পৌঁছে ধ্যান মন এক করে বসে থাকতাম আর অপেক্ষায় থাকতাম কখন একটা সিল মাছ দেখতে পাব। প্রফেসর অবাক হয়ে বললেন, এতক্ষণ বসে বসে আপনারা করতেনটা কি? সময় কাটানোর জন্য কি করতেন? খেলাধুলা করতেন নাকি নিজেরা গল্পগুজব করতেন? স্থানীয় লোকটি মাথা নেড়ে বলল, না, এসবের কিছুই করতাম না। আমরা এতটাই মনোযোগ দিয়ে বসে থাকতাম যে আমাদেরকে দেখলে মনে হতো যেন আমরা ধ্যান করছি। একেবারে চুপচাপ, কেউ কোনো কথা বলতাম না, কিন্তু সবাই খুবই খুশি আর তৃপ্ত থাকতাম। এরপর জানি না কিভাবে এটা ঘটত, কিন্তু 5 মাইল দূরে থাকতেই যদি কোনো সিল মাছ এদিকে আসা শুরু করত, সেটা কিভাবে যেন আমরা টের পেয়ে যেতাম। এটা আসলে বুঝিয়ে বলা সম্ভব নয়, কিন্তু আমরা নিঃসন্দেহে টের পেতাম ওটা আসছে, একেবারে শতভাগ নিশ্চিত। প্রফেসর বললেন, এরপর মাছটা শিকার করতেন কিভাবে? বৃদ্ধ লোকটি বলল, ওই সামুদ্রিক জন্তুটা শিকার করেই তো আমাদের জীবন চলত। কাজেই প্রথম দানেই আপনাকে মাছটা মারতে হবে, মিস করা চলবে না। যখনই দেখবেন মাছটা বুক ভরে দম নিয়েছে, ওর ফুসফুসটা ফুলে উঠেছে, ঠিক তখনই আপনাকে গুলি চালাতে হবে। যদি সঠিক মুহূর্তটা মিস করেন, তাহলে গুলিবিদ্ধ মাছটা সমুদ্রের তলায় ডুবে যাবে, সেটাকে আর খুঁজে পাবেন না। কাজেই আপনাকে ধৈর্য রাখতে হবে। প্রফেসর বললেন, দারুণ। এখনকার ছেলেরা কিভাবে কাজ করে? আপনাদের সময়ের সাথে বর্তমান ছেলেদের কোনো পার্থক্য দেখতে পান কি? এই প্রশ্ন শুনে সেই স্থানীয় বয়স্ক ব্যক্তি আক্ষেপ করে বললেন, এখনকার ছেলেরা কারো কোনো কথা শুনতে চায় না। ওরা নিজেদের মতো চলে, বড়দের কথা শুনতে চায় না, কোনো উপদেশ মানতে চায় না। মাছ শিকারের ক্ষেত্রেও এর প্রভাব দেখা যায়। ব্যাপারটা কীরকম শোনার জন্য প্রফেসর আগ্রহী হয়ে উঠলেন। কি আর, ওরা কয়েকজন একসাথে হলেই গল্পগুজব আর হাসি ঠাট্টায় মেতে ওঠে। একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি গুতাগুতি শুরু করে, মদ খায়। মনোযোগ দিয়ে ধ্যান মন এক করে সাগরের দিকে অপলক তাকিয়ে থাকা ওদের পক্ষে সম্ভব নয়। বাতাস কোন দিকে বইছে, সমুদ্রের ঢেউ কোন দিকে, সেখানে কোনো সিল মাছ আসছে নাকি, এসব দেখবে কি? এক মুহূর্ত চুপ করেই থাকতে পারে না। কেউ হয়তো একজন খেয়াল করল, সাথে সাথে চিৎকার করে উঠল, আর বাকিরা বন্দুক উঠিয়ে তাড়াহুড়া করে নিশানা ঠিক করতে লাগল। এরপর যে যার মতো করে এলোপাথারি গুলি চালায়। কিন্তু এভাবে
সিল মাছ শিকার করা যায় না, ওরাও পারে না। সামুদ্রিক জন্তুটা মরে না, শুধু আহত হয়। এরপর গুলিবিদ্ধ হয়ে সাঁতার কেটে সমুদ্রের গভীরে হারিয়ে যায়, আর পানির উপরে ভেসে থাকে কিছু রক্ত। ওরা না পারে মাছ শিকার করতে, আর না কাজে আসে ওদের এতক্ষণের পরিশ্রম। বর্তমান যুগের সাথে তুলনা করে 50 বছর আগের চিত্র উপস্থাপন করে সেই স্থানীয় লোকটি বলছিলেন, আমাদের এই দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপে তখন বর্তমানের আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। আমাদের গোত্রীয় জীবনে 1000 বছর ধরে কোনো পরিবর্তন আসেনি। ছেলেরা ছেলেদের কাজ করত, মেয়েরা মেয়েদের কাজ করত। ছেলেরা শিকার করত, মেয়েরা ঘর সংসার সামলাত। এক পুরুষ থেকে আরেক পুরুষের ছেলেরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিকারের কাজটা শিখে নিত। বরফে ঢাকা শীতপ্রধান এলাকায় মাটির নিচে এক ধরনের ঘর বানাতো ওরা। সেখানে উঠতি বয়সের ছেলেরা থাকত বড়দের সাথে। এভাবেই তারা শিকারের কলা কৌশল শিখে নিত। স্থানীয় লোকটি বললেন, এরপর এই দুর্গম দ্বীপে চলে এলো খ্রিস্টান মিশনারি। ওরা আমাদের ঐতিহ্যগত ঘরগুলো ধ্বংস করে দিল। আমাদের এক পুরুষের সাথে আরেক পুরুষের, এক প্রজন্মের সাথে আরেক প্রজন্মের সম্পর্ক ছিন্ন করে দিল। এভাবে তিনি আরও অনেক কথাই বললেন, যে কারণে নতুন প্রজন্মের ছেলেরা পুরনো প্রজন্মের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছে। আধুনিক জীবনযাত্রার কিছু প্রভাব সেই আলাস্কা অঙ্গরাজ্যের দুর্গম দ্বীপেও এসেছে। সেখানেও চালু হয়েছে অত্যাধুনিক গ্রোসারি শপ। জীবনযাত্রা পরিবর্তন হয়েছে, লাইফস্টাইল বদলে গেছে। এখনকার সেই গোত্রীয় মেয়েরা আগের মতো পুরুষদের উপরে নির্ভরশীল নয়। একটা সময় ছিল যখন পুরুষেরা যা শিকার করে আনতো তা দিয়েই মেয়েরা সংসার চালাতো। আর এখন যে কোনো একটা গ্রোসারি শপে গেলেই হয়, সেখানে সব কিছুই আছে, ইচ্ছামতো যে কোনো কিছু সংগ্রহ করা যায়। এদিকে ছেলেরাও এখন আর আগের মতো শিকারে যাওয়ার দরকার মনে করে না। তাদের জীবনে কোনো নির্দিষ্ট মিশন নেই, জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। ছেলে আর মেয়েদের মধ্যে তুলনা করে সেই স্থানীয় লোকটি বলল, যদিও বা ছেলেদের তুলনায় মেয়েদের অবস্থা অনেকটাই ভালো। মেয়েরা নিয়মিত স্কুলে যাচ্ছে, ভালো ফলাফল করছে, ফলে চাকরির বাজারেও তাদের যোগ্যতা ছেলেদের তুলনায় বেশি। আর এখানে যেসব চাকরির সুযোগ আছে সেগুলো হচ্ছে শিক্ষকতা করা, কিংবা কিছু ক্ল্যারিক্যাল জব, কেরানিগিরি অথবা ডেস্ক জব। এর বাইরে আছে স্বাস্থ্যসেবার কিছু চাকরি। কিন্তু ছেলেরা এইসব একঘেয়েমি কাজ পছন্দ করে না। আর মেয়েদেরকে ভরণ পোষণ করার দায়িত্বও এখন আর তাদের উপরে নেই। সবাই যে যার মতো চলতে চায়, কেউ কারো উপরে নির্ভরশীল নয়। এভাবে একে অন্যের উপর নির্ভরশীলতার যে বন্ধন ছিল সেটা ছিন্ন হয়ে গেছে, পুরনো প্রজন্মের সাথে নতুন প্রজন্মের, নারীর সাথে পুরুষের। এই গল্পের বাকিটা কি হতে পারে সেটা জানা তেমন জরুরি নয়। বেরিং সমুদ্রে অবস্থিত সেই আগ্নেয়গিরি অধ্যুষিত দ্বীপ নিকটতম স্থলভূমি আমেরিকার অঙ্গরাজ্য আলাস্কা থেকে বহু দূরে। বাস্তবে প্লেনে যাওয়া ছাড়া সেখানে যাওয়ার আর কোনো সহজ উপায় নেই। পৃথিবীর অন্যতম দূরবর্তী এবং দুর্গম একটি এলাকা। হয়তো ভাবছেন, সেখানকার মানুষদের অবস্থা জেনে আমাদের লাভ কি? বিষয়টি একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করা হলো। যদি সেই দুর্গম দ্বীপের দূরবর্তী অঞ্চলের মানুষদের জীবনযাত্রা চিন্তা করেন আর আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন 1000 বছর ধরে চলে আসা সেই দ্বীপটিতে মানুষের জীবনযাত্রা পরিবর্তিত হয়েছে সুনির্দিষ্ট কয়েকটি কারণে। সেই সব কারণের মধ্যে আছে মডার্নিজম, লিবারালিজম, ফেমিনিজম, ক্যাপিটালিজম, কনজিউমারিজম বা ভোগবাদ, আর আছে ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ সামষ্টিক বা সামাজিক জীবনের পরিবর্তে বিচ্ছিন্ন ব্যক্তিকেন্দ্রিক আত্মকেন্দ্রিক জীবন, যে যার মতো বিচ্ছিন্নভাবে জীবন কাটাচ্ছে। এই বিষয়গুলো চিন্তা করলে এখান থেকে অনেক শিক্ষাই গ্রহণ করার মতো আছে। এই সিরিজে আমরা এই সমস্ত মতবাদের মধ্য থেকে ফেমিনিজম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত 100-150 বছর ধরে বিশ্বব্যাপী যেসব ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে সেটা শুধুমাত্র বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের চিন্তা চেতনা, বিশ্বাস, মতাদর্শ, জীবনযাত্রা এর মধ্যেও এসেছে বহু পরিবর্তন। আজ থেকে 150 বছর আগে পৃথিবীর কোথাও গেলে আপনি হয়তো ইলেকট্রিক বাতি খুঁজে পেতেন না, বিদ্যুৎ ছিল না, আধুনিক যানবাহন, ইলেকট্রনিক্স, গ্যাজেট এসবের বালাই ছিল না। কাজেই 150 বছর আগে আর 1500 বছর আগে মানুষের জীবনযাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। তবে এইসব পার্থক্যর থেকেও বড় পার্থক্য হচ্ছে মানুষের চিন্তার জগতে, বিশ্বাসের জগতে পরিবর্তন। ইউরোপের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মধ্যযুগে ইউরোপে চার্চের জুলুম নিপীড়নের ফলশ্রুতিতে তারা ধর্মকে বাদ দিয়ে, মানবরচিত মতবাদ দিয়ে
পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করার একটি নতুন ধারা শুরু করে। এভাবে শুরু হয় সেকুলারিজমের অগ্রযাত্রা। তারই ফলশ্রুতিতে একে একে আবির্ভূত হয়েছে এই সব মতবাদ। মডার্নিজম, লিবারালিজম, ক্যাপিটালিজম, কনজিউমারিজম, ইন্ডিভিজুয়ালিজম সহ আরও অনেক কিছু। এই মতবাদগুলো একটি আরেকটির সাথে নানাভাবে সম্পর্কিত, ঘনিষ্ঠভাবে জড়িত, অন্তত জ্ঞানতাত্ত্বিকভাবে খুবই ঘনিষ্ঠ। এর মধ্যে ফেমিনিজম নিয়ে আমরা এই সিরিজে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ফেমিনিজম নিয়ে কেন একটি আলাদা সিরিজ উপস্থাপন করা হচ্ছে, এর গুরুত্ব কী, বিষয়টি কি এতটাই গুরুত্বপূর্ণ? অনেকেই মনে করে থাকেন সাধারণভাবে যে ফেমিনিজম বা নারীবাদ এটা তো সুনির্দিষ্ট কিছু উগ্র স্বভাবের মহিলাদের কাজ, যাদেরকে আমাদের দেশে আমরা দেখি কপালে বড় টিপ কিংবা হাতাকাটা ব্লাউজ, বদরাগী চেহারার কিছু মহিলা, তাদের সাথে আমাদের কি সম্পর্ক? এটা ঠিক আছে, ওইসব নারীবাদীরা জনবিচ্ছিন্ন, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তারা হয়তো ব্যক্তিগতভাবে জনবিচ্ছিন্ন, কিন্তু তাদের পলিসি বা নীতি সেটা কি জনবিচ্ছিন্ন? উত্তরটা হচ্ছে না। তাদের পলিসি বা নীতি জনবিচ্ছিন্ন নয়, বরং তারা সংখ্যায় অল্প হলেও সংখ্যাগরিষ্ঠ মানুষকে ঠিকই প্রভাবিত করতে পারে, সেটা আপনি পছন্দ করুন বা নাই করুন। দেশের আইন থেকে শুরু করে টেক্সট বুক পর্যন্ত বিভিন্ন বিষয়ে তাদের প্রভাব খুবই সুস্পষ্ট এবং ব্যাপক, যার বিস্তারিত আলোচনা সামনের দিকে আসবে ইনশাআল্লাহ। এটা ঠিক, মানুষ তাদেরকে পছন্দ করে না, এমনকি তারা নিজেরাও সরাসরি ফেমিনিস্ট বা নারীবাদী পরিচয় দিতে অস্বস্তি বোধ করে, যে কারণে মিডিয়াতে তারা নিজেদেরকে উপস্থাপন করে নারী অধিকার কর্মী, নারী আন্দোলন কর্মী হিসাবে। যতটা পারা যায় হালকাভাবে গ্রহণযোগ্য করে উপস্থাপনের চেষ্টা। এমনকি ইউরোপেও যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন আপনি কি একজন নারীবাদী, বেশিরভাগ মানুষ বলবে না, আমি ফেমিনিস্ট নই, নারীবাদী নই। কিন্তু এই একই প্রশ্নকে যদি একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা হয় যে আপনি কি নারী এবং পুরুষের মধ্যে সমতায় বিশ্বাস করেন না, তখন দেখা যাবে 10 জনের মধ্যে 8 জনই উত্তর দিচ্ছে অবশ্যই বিশ্বাস করি, কেন নয়। কাজেই নারীবাদীরাও একটু চালাকি করে এই কোট আনকোট সমতাকেই নারীবাদের সংজ্ঞা বলে চালিয়ে দিতে চায়। এরই ফলশ্রুতিতে আমজনতা অনেকেই মনে করেন নারীবাদ হচ্ছে শুধুমাত্র নারী আর পুরুষের মধ্যে সমতা বা ইকুয়ালিটি। এই ধারণা থেকে অনেকেই মনে করেন তাহলে তো বিষয়টা খুব একটা খারাপ নয়, বরং ভালোই বলতে হবে। সমতা বা ইকুয়ালিটি এটা তো শাব্দিক অর্থে বেশ ভালো জিনিস। ফেমিনিজম এই শব্দটি তুলনামূলকভাবে একটি নতুন শব্দ। এই শব্দটি মানুষের জীবনে ব্যবহৃত হচ্ছে, এর ইতিহাস খুব বেশি পুরনো নয়। প্র্যাকটিক্যালি বা কার্যত 1960 সালের পরবর্তী সময় থেকে এই শব্দটি মানুষের জীবনযাত্রায় ব্যবহৃত হচ্ছে। এর আগে কখন কে ফেমিনিজম শব্দ ব্যবহার করেছে সেটা খুঁজে বের করতে হলে বাস্তবেই চোখে চশমা লাগিয়ে ধূসর হয়ে যাওয়া পাণ্ডুলিপি, সেই বই, সেগুলো ঘেঁটে বের করতে হবে। যদিও বা নারীবাদী তাত্ত্বিকরা আপনাকে বলবে সেই 1837 সালে ফরাসি সোশ্যালিস্ট চার্লস ফুরিয়ার তিনি প্রথম ফেমিনিজম শব্দটি ব্যবহার করেন, কিন্তু এগুলো হচ্ছে কম বেশি ইতিহাসের ব্যাক প্রজেকশন। কার্যত 1960 সালের পরবর্তী সময় থেকে ফেমিনিজম এবং নারীবাদ শব্দটি বেশি ব্যবহৃত হওয়া শুরু হচ্ছে। এখানে একটি মজার বিষয় হচ্ছে অতীত কিংবা বর্তমান সব সময়েই ফেমিনিস্ট শব্দটি বেশিরভাগ মানুষ নেতিবাচক অর্থেই গ্রহণ করেছে। বিবিসির একটি সংবাদ প্রতিবেদনে ইউরোপের বিভিন্ন মানুষের উপরে একটি জরিপ পরিচালনা করা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কি নিজেদেরকে নারীবাদী পরিচয় দিতে স্বস্তিবোধ করেন, আপনি কি একজন নারীবাদী? সুইডেন, ফ্রান্স, নরওয়ে, গ্রেট ব্রিটেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং জার্মানি বিভিন্ন দেশের মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। অর্ধেকের বেশি মানুষ অস্বীকার করেছে এবং তারা বলেছে না, আমরা নিজেদেরকে নারীবাদী বা ফেমিনিস্ট মনে করি না। সর্বোচ্চ সুইডেনে 40% মানুষ নিজেদেরকে নারীবাদী পরিচয় দিয়েছে, ইউকেতে 27% মানুষ, ডেনমার্কে 22% এবং জার্মানিতে মাত্র 8% মানুষ নিজেদেরকে ফেমিনিস্ট বলেছে। ফ্রান্সে এই সংখ্যা ছিল শতকরা 33%। একই স্টাডিতে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি নারী আর পুরুষের মধ্যে ইকুয়ালিটিতে বিশ্বাস করেন না, তখন দেখা গেছে যেটা আমরা একটু আগেই বলেছি, 10 জনের মধ্যে 8 জন বা 80% বলেছে হ্যাঁ, আমরা নারী পুরুষের মধ্যে সমতা চাই, আমরা ইকুয়ালিটিতে বিশ্বাস করি। তবে এখানে জেনে রাখা প্রয়োজন, নারী অধিকার মানেই যেভাবে নারীবাদ নয়, নারীবাদের বাইরেও নারী অধিকার আছে, ঠিক তেমনইভাবে নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করা বা ইকুয়ালিটির প্রতিষ্ঠা করা মানেই নারীবাদ নয়। এটা হচ্ছে শুধুমাত্র বাইরের একটি মোড়ক বা লেবেল। তাহলে প্রশ্ন আসতে পারে, নারীবাদ আসলে কি? নারীবাদী আকিদার 6টি মৌলিক পয়েন্ট এখন আমরা উল্লেখ করতে যাচ্ছি। প্রথমত,
1 নম্বর পয়েন্ট বা নারীবাদের কালেমা, সেটা হচ্ছে জেন্ডারকে একটি সামাজিক নির্মাণ বা সোশ্যাল কনস্ট্রাক্ট বলে বিশ্বাস করা। এটা হচ্ছে তাদের বেসিক আকিদা 101। জেন্ডার বলে কিছু আছে, এই বিষয়কেই ঘোলাটে করে ফেলা এবং সেটাকে অবিশ্বাস করা। নারীবাদী তাত্ত্বিকরা বলবে জেন্ডার হচ্ছে একটি সামাজিক নির্মাণ বা সোশ্যাল কনস্ট্রাক্ট, অর্থাৎ নিছক কিছু আচার আচরণ, অভ্যাস, সামাজিক কালচার এবং পারিপার্শ্বিকতার প্রভাবে মানুষ যেভাবে বড় হয় সেগুলো। এ কারণে ছেলেরা এক ধরনের আচরণ করে আর মেয়েরা নাকি আরেক ধরনের আচরণ করে। জেন্ডার নাকি কেবলমাত্র সেই সকল আচার আচরণ এবং সামাজিকতার সমষ্টি। এভাবে জেন্ডার থেকে বায়োলজিক্যাল জেন্ডারকে পৃথক করে সামাজিক জেন্ডার নামে জেন্ডারকে সোশ্যাল কনস্ট্রাক্ট হিসেবে উপস্থাপন করা, এই যে একটি অদ্ভুত ধারণা, এটা হচ্ছে নারীবাদী আকিদার প্রথম স্টেপ। এই কারণেই দেখা যায় নারীবাদীরা অনেক সময় বলে যে আমাকে নারী বা পুরুষ বলে পরিচয় দিতে হবে কেন? আমি একজন মানুষ, এটাই কি যথেষ্ট নয়? অবশ্যই তারা মানুষ, নারীরাও মানুষ, পুরুষও মানুষ। নারী আর পুরুষ মিলেই মানুষ। প্রতিটা মানুষ জন্ম নেয় একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে। এই মানব জাতির দুইটি লিঙ্গ হচ্ছে নারী এবং পুরুষ। কাজেই সেই অনুসারে নারী এবং পুরুষের মধ্যে শারীরিক, মানসিক, হরমোনগত পার্থক্য রয়েছে। সেই অনুসারে নারী এবং পুরুষের মধ্যে যুগ যুগ ধরে কাজকর্ম এবং দায়িত্ব কর্তব্যের মধ্যেও পার্থক্য আছে। এ কারণে অনেক সময় নারী এবং পুরুষের লিঙ্গ পরিচয় জানতে চাওয়া হয়। সেই ক্ষেত্রে যদি কেউ জবাব দিয়ে বলে আমি একজন মানুষ, তাহলে তো সঠিক উত্তর হলো না। দ্বিতীয় স্টেপ বা নারীবাদী আকিদার দ্বিতীয় মৌলিক ভিত্তি হচ্ছে জেন্ডার রোল অস্বীকার করা। প্রথমত, যদি জেন্ডার বলেই কিছু না থাকে, তাহলে জেন্ডার অনুসারে কেন নারী আর পুরুষের পৃথক দায়িত্ব কর্তব্য ভাগ করা হবে? সুতরাং দ্বিতীয় স্টেপে এসে তারা জেন্ডার রোল বা নারী পুরুষের লিঙ্গের ভিত্তিতে পৃথক দায়িত্ব কর্তব্য, কাজ, অধিকার এই বিষয়টাকে অস্বীকার করে। এরপর থার্ড স্টেপে গিয়ে যখন জেন্ডার বলে কিছু নেই, জেন্ডার রোল বলে কিছু নেই, এগুলো প্রতিষ্ঠিত করা হয়, তখন তারা দাবি করে নারী এবং পুরুষের মধ্যে বায়োলজিক্যাল জেন্ডারের ভিত্তিতে বা লিঙ্গের ভিত্তিতে কেন পার্থক্য থাকবে? কাজকর্ম, অধিকার, দায়িত্ব, কর্তব্য, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক ক্ষেত্রে পার্থক্য থাকবে কেন? তৃতীয় স্টেপে গিয়ে তারা সমতা বা ইকুয়ালিটি দাবি করে। আর যেহেতু সমতা বা ইকুয়ালিটির কথা বলে মানুষকে আকৃষ্ট করা সহজ, এই কারণেই যে কোনো নারীবাদী তাত্ত্বিককে যদি প্রশ্ন করা হয় নারীবাদ আসলে কি, আপনি একটি সংজ্ঞা প্রদান করুন, তাহলে তারা বলবে নারীবাদ হচ্ছে এমন একটি র্যাডিক্যাল ধারণা যা নারী আর পুরুষের মধ্যে সমতায় বিশ্বাস করে। গ্লোরিয়া স্টাইনেম এই উত্তর দিয়েছিল। আপাতদৃষ্টিতে খুবই নির্দোষ একটি উত্তর, কিন্তু শাব্দিক অর্থে ইকুয়ালিটি বা সমতা বলতে যা বোঝায়, নারীবাদের সংজ্ঞায় ইকুয়ালিটি বা সমতা সম্পূর্ণ ভিন্ন একটি ধারণা। জেন্ডারের ভিত্তিতে নারী আর পুরুষের মধ্যে ছোট বড় যে কোনো ধরনের পার্থক্য করলেই তারা বলতে থাকে এটাই নাকি বৈষম্য। নারীবাদী আকিদার চতুর্থ গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে পুরুষতন্ত্র নামক মিথে বিশ্বাস করা। প্রথমে যে তিনটি স্টেজ উল্লেখ করা হলো সেগুলো অতিক্রম করার পর যখন তারা ইকুয়ালিটি দাবি করতে থাকে এবং যুগ যুগ ধরে, হাজার বছর ধরে নিজেদেরকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত এভাবে উপস্থাপন করে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এতদিন ধরে এই যে পৃথক নারী পুরুষের জেন্ডার রোল চলে এসেছে, পৃথক দায়িত্ব কর্তব্য নির্ধারিত হয়ে এসেছে, এগুলো কোন কোন উৎসের মাধ্যমে নির্ধারিত হয়েছে? কারা এই সকল জেন্ডার রোল ঠিক করে দিয়েছে? সেই সকল উৎসগুলোকে তখন তারা খুঁজে বের করে এবং সেগুলোকে আক্রমণ করতে থাকে। এই কারণে তারা ভিলেন হিসেবে দাঁড় করায় পুরুষকে, কখনো সমাজকে, আবার কখনো ধর্মকে, ধর্মগ্রন্থকে, কখনো সরাসরি আল্লাহ তাআলাকে। পুরুষদেরকে নারীদের শত্রু হিসেবে, প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে তারা পুরুষতন্ত্র নামের একটি মিথ উদ্ভাবন করেছে, যেটা হচ্ছে নারীবাদী আকিদার চতুর্থ মৌলিক স্তম্ভ। অনেকেই সাধারণভাবে মনে করে থাকেন নারীবাদী বিশ্বাসের প্রথম স্টেপ হচ্ছে পুরুষতন্ত্র। পুরুষতন্ত্র নামক মিথে বিশ্বাস করা, অর্থাৎ যুগ যুগ ধরে পুরুষরা ইচ্ছাকৃতভাবে একটি পাওয়ার স্ট্রাকচার বা ক্ষমতা কাঠামো তৈরি করে নারীদেরকে নাকি ইচ্ছাকৃতভাবে দমন পীড়ন করে এসেছে। এই পুরুষতন্ত্র বিষয়টা কি, কেন এটাকে আমরা মিথ বলছি, এই বিষয় সম্পর্কে এই সিরিজের সামনের দিকে অবশ্যই আলোচনা আসবে ইনশাআল্লাহ। কাজেই এটা হচ্ছে নারীবাদী আকিদার চতুর্থ গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং নারীবাদী আকিদার প্রথম স্তম্ভ হচ্ছে জেন্ডার ইজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট বা জেন্ডার একটি সামাজিক নির্মাণ, এই বিশ্বাস ধারণ করার মাধ্যমে। এর বাইরে পঞ্চম এবং ষষ্ঠ দুটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হচ্ছে, পঞ্চম নেতিবাচক দৃষ্টিভঙ্গি। ঐতিহ্যগতভাবে, ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে যুগ যুগ ধরে
নারী এবং পুরুষের যে সকল পৃথক দায়িত্ব চলে এসেছে, নারীরা ঐতিহ্যগতভাবে যে সকল দায়িত্ব পালন করে এসেছে, সেগুলোকে ঘৃণা, অবজ্ঞা এবং তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা, খুবই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে সেগুলোকে দেখা। যেমন মাতৃত্ব, সংসার, পারিবারিক জীবন, বিয়ে, প্রতিটি বিষয়ে নারীবাদের চোখে খুবই নেতিবাচক। এবং এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই তারা ধর্মকে আক্রমণ করে, যার ব্যাপ্তি কুফর এবং নাস্তিকতা পর্যন্ত পৌঁছে যায়। কারণ প্রতিটি ধর্মগ্রন্থেই নারী এবং পুরুষের পৃথক দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে। পৃথক জেন্ডার রোল সেখানে খুবই সুস্পষ্ট। আবার এমন অনেক বিষয়ও সেখানে থাকে যেখানে নারী পুরুষকে একইভাবে বিবেচনা করা হয়েছে। নেতিবাচক দৃষ্টিকোণ থেকে ধর্মকে আক্রমণ করা, ধর্মগ্রন্থকে আক্রমণ করা, নবী রাসূলদেরকে আক্রমণ করা, এমনকি আল্লাহ তাআলা যুগে যুগে যে সকল আসমানি কিতাব পাঠিয়েছেন সেগুলোকে আক্রমণ করে নেতিবাচকভাবে কথা বলা, এর দলিল কি? এর একটি সহজ উদাহরণ হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা। যেমন রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি লিখেছেন, আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন। রোকেয়া সরাসরি বলেছেন, এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। এভাবে রোকেয়া এমন একটি চিন্তাধারা উপস্থাপন করেছেন যেখানে নাকি নারীদেরকে অন্ধকার রাখার জন্য পুরুষরা ধর্মগ্রন্থকে ঈশ্বরের আদেশপত্র বলে প্রচার করে দিয়েছে এবং ধর্মগ্রন্থগুলিকে সে পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে এভাবে উল্লেখ করেছে। অথচ আমরা সবাই জানি কোরআন এবং পূর্ববর্তী নবীদের আসমানি কিতাবসমূহ এগুলো কখনোই মানবরচিত গ্রন্থ নয়, আল্লাহ তাআলার পাঠানো বাণী, যা তিনি পাঠিয়েছেন ফেরেশতার মাধ্যমে নবী রাসূলদের উপরে। ষষ্ঠ গুরুত্বপূর্ণ পয়েন্ট বা নারীবাদী আকীদার ষষ্ঠ মৌলিক স্তম্ভ হচ্ছে বিভিন্ন প্রায়োগিক দিক যেখানে তারা কথিত স্বাধীনতা দাবি করে, ফ্রিডম, অটোনমি ইত্যাদি বিষয়গুলো। শরীরের স্বাধীনতা, অবাধ যৌনতার স্বাধীনতায় তারা বিশ্বাস করে। এ কারণেই তাদের জনপ্রিয় স্লোগান হচ্ছে মাই বডি মাই চয়েস। সুতরাং এই ছয়টি গুরুত্বপূর্ণ স্তম্ভকে যদি আমরা বুঝে থাকি তাহলে সহজেই বুঝতে পারার কথা, একজন নারীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই নারীবাদের নিজস্ব বিশ্বাস এবং বক্তব্য আছে। কাজেই উপরি বা আপাত দৃষ্টিতে সাধারণভাবে সমতা, বৈষম্য আর ইকুয়ালিটি এগুলো মানেই নারীবাদ, নারীবাদ মানেই ইকুয়ালিটি, বিষয়টা এতটা সহজ নয়। ঠিক যেভাবে নারীবাদ মানেই নারী অধিকার নয়, আবার নারী অধিকার মানেই নারীবাদ নয়। নারীবাদ ছাড়াও নারী অধিকারের বহু বিষয় আছে। সুতরাং নারীবাদ বা ফেমিনিজমকে ভেতর থেকে বুঝতে হলে নারীবাদী তাত্ত্বিকদের লেখাগুলো পড়তে হবে, তাদের কথাগুলো বুঝতে হবে এবং সেখান থেকেই নারীবাদকে সংজ্ঞায়িত করতে হবে। সেই চেষ্টাই করা হয়েছে এই সিরিজে। পশ্চিমে তৈরি করা এই নারীবাদী চিন্তা চেতনার কী কী সমস্যা সেই সম্পর্কে আমরা একটু পরে আবার আলোচনায় ফেরত আসছি। তবে এর আগে এখন আমরা উল্লেখ করতে যাচ্ছি কেন জানব নারীবাদ সম্পর্কে, এর গুরুত্ব কতটুকু। এর জবাবে আমরা একটি উক্তি উল্লেখ করছি ফিলিস শ্যাফলির একটি বই থেকে। ফিলিস শ্যাফলি তিনি কে? তিনি একজন আমেরিকান রক্ষণশীল খ্রিস্টান মহিলা, যিনি 2016 সালে প্রায় 90 বছরের বেশি বয়সে ইন্তেকাল করেছেন। সেই অমুসলিম নারী, তিনি জীবনভর নারীবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং অনেক বই পুস্তক লিখেছেন। নারীবাদের বিরুদ্ধে অনেক অ্যাক্টিভিটি রয়েছে তার। 1960 সাল পরবর্তী যখন আমেরিকা এবং ইউরোপে নারীবাদের উত্থান ঘটে, সেই সময়টাতে রক্ষণশীল বা ধার্মিক খ্রিস্টানদের মধ্যে অনেকেই শুরু থেকে নারীবাদকে অবিশ্বাস করেছেন এবং তাদের বিরোধিতা করেছেন। ফিলিস শ্যাফলি হচ্ছেন তাদেরই একজন। তার অ্যাক্টিভিটিজের একটি বড় সফলতা হচ্ছে যখন ইউরোপে এবং আমেরিকাতে চতুর্দিকে নারীবাদের জয় জয়কার, সেই রকম একটি সময়ে তিনি আমেরিকাতে ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট বা ERA আইন পাশ করতে না দিয়ে সেটাকে স্থগিত করতে দিতে পেরেছেন, যেটা এখনও পর্যন্ত আমেরিকাতে পাশ হয়নি। যাই হোক, এই বিষয় সম্পর্কে ইতিহাস পর্বে ইনশাআল্লাহ আলোচনা আসবে। ফিলিস শ্যাফলি তিনি ফ্লিপ সাইড অফ ফেমিনিজম এই বইতে উল্লেখ করেছেন, একজন নারী যার ছোট ছোট বাচ্চা আছে, আবার সে ফুল টাইম জব করছে, অথবা এমন একজন নারী যে শরীরের স্বাধীনতায় বিশ্বাস করে তাই যার তার সাথে শুয়ে পড়ে, অথবা এমন একজন নারী যে একজন সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর সিঙ্গেল মম, যিনি সম্ভবত নিজেই তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন, এদের সবাইকে যদি জিজ্ঞেস করেন আপনি কি একজন নারীবাদী, সম্ভবত সবাই এক বাক্যে উত্তর দিবে, তারা বলবে না, আমরা নারীবাদী নই। এরপর তিনি ব্র্যাকেটের মধ্যে লিখেছেন, যত রকমের পাবলিক জরিপ আছে সেখানে যখন মহিলাদের কাছে জানতে চাওয়া হয় আপনি কি একজন নারীবাদী হিসেবে পরিচিত হতে চান, অধিকাংশ মহিলাই বলে না, আমি নারীবাদী বলে পরিচিত হতে চাই না। যেটা আমরাও একটু আগে উল্লেখ করেছি
বিবিসির একটি প্রতিবেদনের সূত্রে। ফিলিস শ্যাফলি বলেন, কথা সত্য, এই মহিলারা কখনও বাস্তবে কোনো নারীবাদী আন্দোলনে যোগ দেয়নি, কিংবা সেই সব নারীবাদী আন্দোলনের বিষয়ে তাদের খুব একটা মতামত জানানোরও কিছু নেই। কিন্তু আপনি যদি এইসব মহিলাদের জীবনযাত্রার দিকে দেখেন, তাহলে দেখবেন এইসব মহিলাদের জীবনযাপন পুরোটাই সরাসরি নারীবাদ দ্বারা প্রভাবিত। এটাই হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্টের চালাকি, তারা খুবই সূক্ষ্মভাবে কাজ করে। তিনি বলেন, এই কারণে ফেমিনিজম হচ্ছে আমাদের যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলন, যার ক্ষতি নির্মূল করা সহজ নয়, তবে অবশ্যই সম্ভব। সুতরাং রাস্তায় কোনো একজন নারী বা পুরুষকে থামিয়ে যদি প্রশ্ন করা হয় যে আপনি একজন নারীবাদী নাকি না, এতে সে কী জবাব দিচ্ছে তাতে কোনো কিছুই আসে যায় না, বরং দেখতে হবে সে যে ধরনের লাইফস্টাইল লিড করছে সেই জীবনযাত্রা কতটুকু নারীবাদ দ্বারা প্রভাবিত, সেটাই হচ্ছে আসল দেখার বিষয়। এবং এই কারণেই আমাদের এই সিরিজ, কারণ বর্তমানে ফেমিনিজম বা নারীবাদ ঘরে ঘরে প্রবেশ করেছে, পাঠ্যপুস্তকে পর্যন্ত প্রবেশ করেছে। এমন কোনো দিক নেই সমাজে যেখানে নারীবাদ দ্বারা প্রভাবিত নয়। রক্ষণশীল মুসলিম সমাজের ভেতরেও ইসলামী নারীবাদ নাম দিয়ে নারীবাদ প্রবেশ করেছে। একজন পুরোদস্তুর গৃহিণী সংসারী নারী, যিনি ট্র্যাডিশনাল জীবনযাপন করছেন, স্বামীর সংসার করছেন, বাইরে কাজ করেন না, রোজগার করেন না, জীবনের পুরোটা সময় ধরে সন্তান এবং সংসার দেখাশোনা করে এসেছেন, বাইরে থেকে দেখলে মনে হবে এই মহিলার জীবনে কিংবা চিন্তা চেতনায় নারীবাদের কোনো সম্পর্কই নেই। অথচ বাস্তবতা হতে পারে যে এমনকি তিনিও নারীবাদ দ্বারা প্রভাবিত হতে পারেন। কীভাবে? কারণ যদি তিনি তার গৃহিণী জীবনকে ঘৃণা করেন আর মনে করেন ওই সব কর্মজীবী মেয়েরাই ভালো আছে, গৃহিণী জীবন কোনো জীবন হলো নাকি? যেমনটা অনেকেই বলে থাকে যে সংসার দেখতে দেখতে জীবনটা ক্ষয় করলাম অন্ধকার রান্নাঘরে। এই কারণে মেয়েদের সংসার করা, সংসারের জীবনকে তারা ঘৃণা করে। এরপরেও তারা যখন দেখে কোনো মেয়ে সুন্দরভাবে স্বামীর সংসার করছে, সন্তান নিয়ে সুখী সংসারী জীবনযাপন করছে, এই দৃশ্য দেখলে তারা ক্ষেপে ওঠে, জোর করে তাদেরকে অসুখী বানাতে চায়, অসুখী ফিল করাতে চায়, অথচ জীবনভর সে নিজেও একজন সংসারী নারী ছিল। এইসব মহিলারা সুখী সংসারী মেয়েদের কাছে গিয়ে বলে, তোমার জীবন কোনো জীবন হলো নাকি? তুমি কি নিজেকে পশুর থেকে বেশি কিছু মনে করো না? শুধু বাচ্চা জন্ম দেওয়া আর স্বামীর জন্য রান্নাবান্না করা, এটাই তোমার জীবন? ঠিক এই প্রশ্নই করা হয়েছিল বেটি ফ্রিডেনকে, যিনি ছিলেন 1960 সালের পরবর্তী আমেরিকাতে নারী আন্দোলনের অন্যতম শীর্ষ আইকন। বেটি ফ্রিডেন এবং তার লেখা বই ফেমিনিন মিস্টিক, যেটা আমেরিকাতে এবং বিশ্বব্যাপী নারীবাদী আন্দোলনকে দারুণভাবে প্রভাবিত করেছিল, এই সম্পর্কে আলোচনার সামনের দিকে ইতিহাস পর্বে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেটা বলছিলাম যে একজন পুরোদস্তুর সংসারী নারী হয়েও বহু গৃহিণী নারী নিজেদেরকে অসুখী মনে করেন, কর্মজীবী নারীদেরকে তারা ঈর্ষার চোখে দেখেন। বহু গৃহিণী সংসারী নারী নিজেদেরকে অসুখী মনে করার কারণে স্বামীর আনুগত্য করতে চান না, স্বামীর বিরুদ্ধে নানাভাবে বিদ্রোহ করেন, কথার মাধ্যমে নানা রকমভাবে তুচ্ছতাচ্ছিল্য খোঁটা দিয়ে কষ্ট দেন। আবার সন্তান লালন পালনের ক্ষেত্রে নিজের ছেলেদেরকে তারা এমনভাবে বড় করেন মেয়েলি স্বভাবের দায়ুস বানিয়ে, আর মেয়েদেরকে বড় করেন পুরুষালী স্বভাবের বানিয়ে। ফলে একজন পুরোদস্তুর গৃহিণী নারী হয়েও এইসব মহিলারা ফেমিনিস্টদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন, যেটা তারা নিজেরাও বুঝতে পারছেন না। সুতরাং সংসারী নারী হওয়ার পরেও যখন একজন নারী সংসার জীবনকে ঘৃণা করে, নারীদের ঐতিহ্যগত ধর্মীয় এবং সামাজিক যে সকল দায়িত্ব নারীরা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে পালন করে এসেছে, সেগুলো পরিবর্তন করাতে চায়, সন্তান দেখাশোনা করাকে নিচু কাজ বা বোঝা বলে মনে করে, ক্যারিয়ারকে জীবনের পরিপূর্ণতা মনে করে, তাহলে বুঝতে হবে সেই সব নারীদের ক্ষেত্রে নারীবাদ বিজয়ী হয়েছে। এভাবেই নারীবাদ খুবই সূক্ষ্মভাবে মানুষের মন এবং মগজে এবং ঘরে ঘরে প্রবেশ করেছে। একটি দেশের প্রচলিত ব্যবস্থা বা এস্টাবলিশমেন্টের ভিতরে, সিস্টেমের ভেতরে নারীবাদ অনুপ্রবেশ করে এবং এরপর সেখানে নারীবাদের চোখে নারী বান্ধব আইনকানুন নিয়ম পাশ করে, এমনকি টেক্সট বই পর্যন্ত পরিবর্তন করে ফেলে। আমাদের দেশের পাঠ্যপুস্তকেই যার অনেক উদাহরণ রয়েছে, যেটা অনেক আগে থেকে শুরু হয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনাবলীর মাধ্যমে, আর এখন তো সরাসরি ট্রান্সজেন্ডারের বিষয়গুলো পর্যন্ত টেক্সট বইতে, সপ্তম শ্রেণীর বইতে সেগুলো আছে। নারীবাদের প্রচার প্রচারণার আরেকটি কৌশল হচ্ছে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো, এবং যখন তাদেরকে কোণঠাসা করে ফেলা হয় তখন তারা সরাসরি সংঘাত এড়ানোর জন্য নতুন বিতর্কের টপিক অবতারণা করে। এর বাইরে আছে ব্যক্তি আক্রমণ করা, কিছু হলেই আপনি একজন নারী বিদ্বেষী, মিসোজনিস্ট, সেক্সিস্ট, এই সমস্ত লেবেল দিয়ে মুখ বন্ধ করে দেওয়া। এরপর আছে বিভিন্ন
যৌক্তিক ক্ষোভ বা বঞ্চনার বিষয়গুলোকে কাজে লাগিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করা এবং নিজেদেরকে ভিকটিম হিসেবে উপস্থাপন করা, জনসম্মুখে বিভিন্ন ধরনের নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করা এবং সেগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন পাবলিক ডিবেট তৈরি করা। এভাবে সমাজের বিভিন্ন স্তরে সুকৌশলে কাজ করার মাধ্যমে তারা নারীবাদকে বিশ্বব্যাপী একটি ট্যাবু বা নিষিদ্ধ বিষয় হিসেবে উপস্থাপন করেছে, যার বিরুদ্ধে কোনো প্রশ্ন উপস্থাপন করা যাবে না, কোনো কথা বলা যাবে না। জনৈক রাশিয়ান মনীষী ভল্টেয়ার, তার একটি উক্তি আছে এরকম, তিনি বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো হু কন্ট্রোলস ইউ, লুক এট হু ইউ আর নট অ্যালাউড টু ক্রিটিসাইজ। অর্থাৎ আপনি যদি জানতে চান কারা আপনাকে নিয়ন্ত্রণ করছে, তাহলে দেখুন কাদেরকে আপনি সমালোচনা করতে ভয় পান। বর্তমান বিশ্বে নেতৃত্বের আসনে আছে কারা, কাদের কথায় বর্তমান দুনিয়া চলছে? এক কথায় এর উত্তর হচ্ছে পশ্চিমা সেকুলার লিবারেল আদর্শধারীরাই বর্তমান বিশ্ব পরিচালনা করছে। তারা যদিও মুখে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচের কথা বলে, তবে এগুলো কখনোই নিঃশর্ত নয়, কার্যত কোনো স্বাধীনতাই নিঃশর্ত নয়। কাজেই তারা মুখে বাক স্বাধীনতার কথা বলবে ঠিকই, কিন্তু এরপরও আপনি চাইলেই সব কিছু বলতে পারবেন না, সব কিছু করতে পারবেন না। ফেমিনিজমের বিরুদ্ধে বা ফেমিনিস্টদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই একদল মানুষ আপনার উপর হামলে আসবে। সংখ্যায় কম হলেও ওরাই হচ্ছে বিভিন্ন দেশের কালচারাল এলিট বা কালচারাল জমিদার, যারা নিজেদেরকে সুশীল বলে পরিচয় দিতেই বেশি পছন্দ করে। আমাদের সামাজিক জীবনে নারীবাদের প্রভাব কতটা বেশি, এর একটি সাম্প্রতিক উদাহরণ উপস্থাপন করে সামনের আলোচনার দিকে আমরা অগ্রসর হচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের একজন সাবেক উপদেষ্টা, তিনি একজন নারীবাদী সাংবাদিকের বিরুদ্ধে একটি মন্তব্য করেছিলেন এবং সেই সামান্য মন্তব্যের কারণে তাকে জেল পর্যন্ত খাটতে বাধ্য করা হয়েছিল। আরেকটি ঘটনা হচ্ছে নরসিংদী রেল স্টেশনে জনৈক তরুণীর অশ্লীল পোশাক পরে ভিডিও করার সেই ঘটনা। সেই নারী তার একজন পুরুষ সঙ্গীকে সাথে নিয়ে ব্লগের নামে অশ্লীলতা ছড়াচ্ছিল ভিডিও করার নামে। সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষের চোখে সেই বিষয়টি নিতান্তই দৃষ্টিকটু ছিল, ফলে স্থানীয় জনতা এর প্রতিবাদ করেন। যারা প্রতিবাদ করেছিলেন পরবর্তীতে তাদের মধ্য থেকে খুঁজে বের করে একজন পর্দানসীন বৃদ্ধা মহিলা, যিনি 60 বছর বয়স্কা, তাকে গ্রেফতার করা হয়। এবং এই ঘটনা কিন্তু সাথে সাথে বা তাৎক্ষণিকভাবেও ঘটেনি। ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন পরে, যখন সারা দেশে তথাকথিত সেই সকল নারীবাদীরা নারী স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার ধোঁয়া তুলে ব্যাপক হইচই, চিৎকার চেঁচামেচি আন্দোলন শুরু করে। ঘটনা সেখানেই শেষ নয়। কয়েক মাস পরে দেখা যায় যে সেই পর্দানসীন বৃদ্ধা মহিলার জামিন হলো, কিন্তু এরপরে কেন তাকে জামিন দেওয়া হলো, তখন আবারও কথিত নারীবাদীরা চিৎকার চেঁচামেচি শুরু করে। সেকুলার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধেও তারা হইচই শুরু করে। এবং এই ধরনের সুশীলদের প্রতি সেকুলার আদালত বরাবরই সহনশীল থাকে, কাজেই কেউই তখন আদালত অবমাননার প্রশ্ন তুলল না। বরং দেখা গেল সেই বৃদ্ধা বয়স্কা পর্দানসীন মহিলা, তার জামিন বাতিল হয়ে যায় এবং তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। এই দুটি ঘটনার মধ্যে দৃষ্টান্ত রয়েছে যে বর্তমান দুনিয়াতে ফেমিনিজম বা নারীবাদ সেই সকল বিষয়ের অন্তর্ভুক্ত যেগুলো হচ্ছে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, সেই শিরোনামের অন্তর্ভুক্ত। কিন্তু এরপরেও এই বিষয়গুলো নিয়ে আমাকে এবং আপনাকে কথা বলতেই হবে, কারণ আমরা মানি কিংবা নাই মানি, বুঝি কিংবা নাই বুঝি, এর প্রভাব আমাদেরকে ঠিকই আক্রান্ত করছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। এগুলো এখন দূরবর্তী কোনো বিষয় নয়, বরং প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করেছে। পশ্চিমে তৈরিকৃত এই আকিদা নারীবাদের সমস্যাগুলো কি কি, এই বিষয়ে এখন আমরা কিছু কথা উপস্থাপন করতে যাচ্ছি। কিছুক্ষণ আগে নারীবাদী আকিদার যে 6টি মৌলিক পয়েন্ট উল্লেখ করা হয়েছিল, তার সাথে এই কথাগুলো মিলিয়ে দেখা প্রয়োজন। তাহলে আশা করা যায় তাদের বিশ্বাসের মূল সমস্যাগুলো আমাদের সামনে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। প্রথমত, পশ্চিমা নারীবাদের এমন বহু পয়েন্ট রয়েছে যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এবং একেবারেই অগ্রহণযোগ্য। যেমন নারী এবং পুরুষের মধ্যে দৈহিক পার্থক্য আছে, মানসিক পার্থক্য আছে, এই সত্য কেউই অস্বীকার করতে পারে না। কিন্তু নারীবাদ যেটা করে সেটা হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে আইনগত, অধিকারগত সমতা প্রতিষ্ঠা করতে গিয়ে নারী এবং পুরুষের শারীরিক মানসিক পার্থক্যকে তারা কার্যত অস্বীকার করে। জেন্ডারকে তারা অস্বীকার করে এবং বলে জেন্ডার নাকি একটি নিছক সামাজিক নির্মাণ। দ্বিতীয়ত, যদি কেউ মনে করে থাকেন কুরআন সুন্নাহ পুরুষতান্ত্রিক বা পুরুষেরাই এগুলো লিখেছে নারীর প্রতি বিদ্বেষ থেকে বা নারীকে দমন করে রাখার জন্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে, তাহলে এটা সুস্পষ্ট কুফর হবে। তৃতীয়ত, যদি কেউ মনে করে থাকেন ইসলামী আইনশাস্ত্র বা ফিকা এবং আলেমদের বুদ্ধিভিত্তিক অবদান এগুলোও নারীবিদ্বেষী এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে লেখা, তাহলে এই কথাও অসামঞ্জস্যপূর্ণ। বিশেষত ইসলামের যে সকল বিষয়ে আলেমদের মধ্যে ঐক্যমত বা ইজমা আছে, সেগুলোর বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে বলে যে এগুলো নারীবিদ্বেষী এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে লেখা, তাহলে এটা হবে দ্বীনের বিষয়ে বিদআত বা নব উদ্ভাবিত বিষয়।
চতুর্থ পয়েন্ট, আকীদাগত বা বিশ্বাসের দিক থেকে যদি কেউ ইসলামী জ্ঞানতত্ত্বের মূল ভিত্তি যেমন তাওহীদ এবং আল্লাহ তাআলার ইবাদত, উবুদিয়া এগুলোকে সরিয়ে দিয়ে সেখানে পশ্চিমা কিংবা অন্য কোনো দৃষ্টিভঙ্গির জ্ঞানতত্ত্বকে নিয়ে আসে, তাহলে এটি একটি বিরাট সমস্যা। যার সহজ উদাহরণ হচ্ছে বর্তমানে যারা নিজেদেরকে ইসলামী নারীবাদী বলে দাবি করে, তারা কখনোই ইসলামের সংজ্ঞায় দেওয়া নারী অধিকারকে যথেষ্ট বলে মনে করে না, বরং তাদের আরও লাগবে, আরও চাই, যেটা গ্রহণযোগ্য হবে পশ্চিমা স্ট্যান্ডার্ড অনুসারে। তারা কিন্তু ইসলামে দেওয়া নারী অধিকার দাবি করছে না। সুতরাং ইসলামী ধর্মীয় জ্ঞানের ভিত্তি কোরআন এবং সুন্নাহ, এই মৌলিক এপিস্টেমোলজিকে যদি অন্য কোনো এপিস্টেমোলজি দ্বারা প্রতিস্থাপন করা হয়, সেটাও একটি বড় সমস্যা। ষষ্ঠ পয়েন্ট, পশ্চিমে তৈরি নারীবাদের সমস্যাকে বুঝতে হবে অন্যান্য মানবরচিত মতবাদ এবং মতাদর্শের সাথে মিলিয়ে, যেমন ন্যাচারালিজম, লিবারালিজম এবং কমিউনিজম। পশ্চিমা নারীবাদের নিজস্ব অন্টোলজিক্যাল এবং এপিস্টেমিক ফ্রেমওয়ার্ক আছে। বিশেষত বর্তমানের পশ্চিমা নারীবাদের সাথে ন্যাচারালিজম এবং লিবারালিজমের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। প্রায়োগিক দিক থেকে পশ্চিমে তৈরি নারীবাদের আরেকটি মারাত্মক সমস্যা হচ্ছে নারীবাদ জেন্ডার থিওরি বা জেন্ডারকে ঘোলাটো করে দেয় এবং এরপর সমকামী তত্ত্বগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। নারীবাদ এবং সমকামীরা উভয়ই মনে করে নারী এবং পুরুষের জেন্ডার নির্ধারণে বায়োলজি কিংবা সাইকোলজির কোনো ভূমিকা নেই, বরং তারা মনে করে জেন্ডার হচ্ছে একটি সামাজিক নির্মাণ। যদিও তাদের এই সকল দাবি বৈজ্ঞানিকভাবেও সমর্থিত নয়, কিন্তু তারা সেই সকল বিষয়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কাজেই যদি কেউ বিনা প্রশ্নে যাচাই বাছাই না করে চোখ বন্ধ করে পশ্চিমা নারীবাদকে গ্রহণ করে এবং সেই সব ব্যক্তির যদি ইসলামী ট্র্যাডিশন বা ইসলামী ধর্মশাস্ত্রের শক্ত ভিত্তি না থাকে, ইমান যদি দুর্বল হয়, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি বা উবুদিয়াতের ক্ষেত্রে যদি তার দুর্বলতা থাকে, তাহলে দেখা যাবে সেই সকল ব্যক্তির ক্ষেত্রে ইসলামী জীবনবোধ, জীবন দর্শন খুব সহজেই পরিবর্তিত হয়ে যাবে এবং সেখানে অন ইসলামী এবং নারীবাদী চিন্তাচেতনার জীবনবোধ ও মূল্যবোধের অনুপ্রবেশ ঘটবে। এগুলো হচ্ছে দার্শনিক লেভেলে, অর্থাৎ ইমান এবং আকীদা বিশ্বাসের ক্ষেত্রে নারীবাদের কিছু সমস্যা। আর আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবে চলার পথে নারীবাদ যে সকল সমস্যা সৃষ্টি করে সেগুলো কম ক্ষতিকর নয়। যেমন পরিবার বিদ্বেষী মানসিকতা, পরিবার বিদ্বেষী আচার আচরণ, পুরুষদেরকে শত্রু বা প্রতিপক্ষ মনে করা, পুরুষ বিদ্বেষী বিভিন্ন তত্ত্ব এবং আলোচনা, নারী এবং পুরুষের সহজাত বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল বৈশিষ্ট্যগুলোকে অস্বীকার করা ইত্যাদি। যুগ যুগ ধরে নারী আর পুরুষ একে অপরের উপরে নির্ভরশীল, পরিপূরক এবং সহযোগীর ভূমিকা পালন করে এসেছে। স্ত্রী সবসময় মনে করে এসেছে স্বামী ছাড়া সে অচল, স্বামী সবসময় মনে করেছে স্ত্রী ছাড়া সে অচল। পরস্পর পরিপূরক বা কমপ্লিমেন্টারি ভূমিকা পালন করার কারণে সংসারে, পরিবারে স্ত্রী এবং পুরুষের ভূমিকা কী হবে সেটা বলে দেওয়ার কোনো প্রয়োজন হতো না। পুরুষ বাইরে কাজ করত, আয় রোজগার করত, উপার্জন করত, আর মহিলারা ঘরে কাজ করত, সন্তান লালন পালন এবং সংসার দেখাশোনা করত। নারী এবং পুরুষের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা থাকার কারণে ডিভোর্স আগেকার সময়ে এত সহজ ছিল না। কিছু বিরল ঘটনা বাদে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী একসাথেই থাকত। তুচ্ছ কারণে এখনকার মতো এত সহজে তালাকের ঘটনা ঘটত না। পারস্পরিক নির্ভরশীলতার কারণে তাদের কাছে ভালোবাসার সংজ্ঞাটা ছিল একে অন্যের প্রতি পরিপূরক দায়িত্ব পালন করা এবং নির্ভরশীল থাকার কারণে। একজনকে ছাড়া আরেকজন জীবনের অর্থ চিন্তাই করতে পারত না। কাজে সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়ার পর স্বামী বা স্ত্রী যদি একজন আরেকজনকে প্রশ্ন করত, তুমি কি আমাকে ভালোবাসো, এটা ছিল তাদের কাছে একটা হাস্যকর প্রশ্ন। কারণ সারা জীবন একসাথে কাটিয়ে দিলাম, এরপরও ভালোবাসি কিনা? একজনকে ছাড়া তো আরেকজনের জীবনই অচল। এই বিষয়গুলো বর্তমানে বদলে গেছে। নারী পুরুষ এখন আর একে অন্যের উপরে নির্ভরশীল নয়, পরিপূরক নয়। পুরুষদের মধ্যে মেয়েলি আচরণ দেখা যাচ্ছে আর মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে পুরুষদের মতো রুক্ষতা এবং পুরুষালী আচরণ। স্বামী স্ত্রী এখন বলে আমরা দুইজন বন্ধুর মতো, 50-50 পার্টনারশিপ সব কিছুতে। জেন্ডার রোল নিয়ে সমস্যা সৃষ্টি করা হয়েছে। দুজনেই রোজগার করছে, কাজেই সারাদিন কাজ করে ঘরে ফিরে আসার পর সংসারের কোন কাজ কে করবে এটা নিয়ে লেগে যাচ্ছে ঝগড়া। স্বামী স্ত্রী দুজনেই সন্তান প্রতিপালনের দাবি করছে, আসলে কার্যত কেউই ঠিকমতো করছে না। এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রেও আবিষ্কার করা হয়েছে প্যারেন্টিং নামক নন জাজমেন্টাল টার্ম। প্যারেন্টিং টার্মের মাধ্যমে মাতৃত্বের ভূমিকাকে অনেকটাই হালকা করে ফেলা হয়েছে। কারণ প্যারেন্টিং তো প্যারেন্টস উভয়ের বিষয়, শুধুমাত্র মায়ের একার কেন হবে? পশ্চিমে তৈরিকৃত নারীবাদের আরেকটি বড় সমস্যা, যেটা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে নারীবাদকে ব্যবহার করা হচ্ছে একটি অস্ত্র বা ওয়েপন হিসেবে। নারীবাদকে ওয়েপেনাইজেশন করে পশ্চিমা শাসক গোষ্ঠী মুসলিম দেশগুলোতে রক্ষণশীল সমাজে মুসলিমদের বিশ্বাসের বিপরীতে ভিন্ন বিশ্বাস এবং চিন্তা চেতনা ছড়ানোর কাজ করে যাচ্ছে। এভাবে ফেমিনিজম এবং সমকামী এজেন্ডাকে ব্যবহার করে
পশ্চিমারা তাদের ইকোনমিক এবং ফরেন পলিসিকে ছড়িয়ে দিচ্ছে মুসলিম ভূমিতে। নারীবাদী প্রচারণার মাধ্যমে মুসলিমদের রক্ষণশীল সমাজেও ছড়িয়ে দেওয়া হচ্ছে আমেরিকান মিথ অফ ফ্রিডম এবং এথিক্যাল সুপ্রিমেসি বা নৈতিক শ্রেষ্ঠত্বের মিথ, যেন বাদামি চামড়ার প্রাচ্যের মানুষেরা মনে করতে থাকে পশ্চিমের মানুষদের নৈতিকতার মানদণ্ড সেটাই আমাদের থেকে শ্রেষ্ঠ, কাজেই তাদেরকেই এখন আমাদের অনুসরণ করা প্রয়োজন। নারীবাদের সাথে সহযোগী হিসেবে কাজ করছে পুঁজিবাদীরা এবং নব্য লিবারেল অর্থনীতিবিদরা। স্বাবলম্বী হওয়া, স্বনির্ভর হওয়া এইসবের নামে নারীরা তাদের মূল দায়িত্ব সংসার, সন্তান, স্বামী এই বিষয়গুলো দেখাশোনা করার বদলে পুরো মনোযোগ, সময় এবং শ্রম দিচ্ছে ক্যারিয়ার গঠন করার পেছনে। এভাবে ক্যারিয়ার গঠন করার মাধ্যমে একজন নারী যখন নিজের জীবনকে লুটিয়ে দিচ্ছে, মূলত এর মাধ্যমে নিজের জীবনে যতটা না সুখ শান্তি আনছে তার থেকে বেশি স্বার্থ রক্ষা হচ্ছে সেই সকল গ্লোবাল ইকোনমির যারা মাথা, সেই সকল নব্য জমিদারদের। এছাড়া এই নারীবাদী আন্দোলনের কারণে নারী মুক্তি কিভাবে ব্যাহত হচ্ছে এই সম্পর্কেও ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আলোচনা করব। নারীবাদ নারীদেরকে অসুখী করেছে, এই বিষয়টি স্টাডির মাধ্যমে উঠে এসেছে। নারীবাদের কারণে নারী মুক্তি দূরে থাকুক, নারীদের জীবনযাত্রা সহজ হওয়া দূরে থাকুক, বরং পুরুষেরাও ভিকটিমে পরিণত হচ্ছে। নারীবাদের চোখে কথিত ইকুয়াল রাইটস প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই পুরুষরা নিজেদের প্রাপ্য অধিকার হারাচ্ছে, স্বাধীনতা হারাচ্ছে। কাজেই এত কিছুর পরে ফলাফল হিসেবে অবশ্যই ব্যাকল্যাশ বা পাল্টা প্রতিক্রিয়া আসা খুবই স্বাভাবিক। প্রাচ্যের দেশগুলোর কথা বলছি না, বরং পশ্চিমের দেশগুলোতেও বর্তমানে নারীবাদের বিরুদ্ধে সচেতনতা এবং অ্যাক্টিভিজম শুরু হয়েছে। 2018 সালের দিকে একটি বিখ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান একটি গেম রিলিজ করে এবং সেই গেমটির পটভূমি ছিল 1900 সালের শুরুর দিকের দৃশ্য। সেই গেমটিতে একটা দৃশ্য ছিল এরকম: একজন ফেমিনিস্ট রাস্তার পাশে ব্যানার নিয়ে নারী অধিকারের জন্য, নারীর ভোটাধিকারের জন্য স্লোগান দিচ্ছে। 1900 সালের শুরুর দিকের সেই সাফরেজ মুভমেন্টের দৃশ্য। শিরাকো নামের জনৈক গেমার ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন। তাতে দেখা যায় গেমের প্রধান ক্যারেক্টার ওই ফেমিনিস্টকে পিটিয়ে রাস্তায় ফেলে দিচ্ছে এবং ভিডিওটার শিরোনাম দেওয়া হয় বিরক্তিকর ফেমিনিস্টকে পেটানো। ভিডিওটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্বাভাবিকভাবেই ভিডিওটি নারীবাদীদেরকে বেশ খেপিয়ে তোলে এবং সেই গেমারের বিরুদ্ধে রিপোর্ট শুরু হয়। এক পর্যায়ে ইউটিউব থেকে তার চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এরপর শুরু হয় আরেক কাহিনী। ছোট বড় প্রায় সকল গেমাররা সেই গেমারের পক্ষে টুইট, ভিডিও, আর্টিকেল পোস্ট করতে শুরু করে। এভাবে একটি ব্যাপক দাবি প্রতিষ্ঠিত করে। শেষ পর্যন্ত ইউটিউব কর্তৃপক্ষ সেই গেমারের চ্যানেল ফেরত দেয়। এরপর ব্যাপারটা ট্রেন্ড হয়ে যায়। অনেকেই সেই গেমারের মতো করে ভিডিও পোস্ট করতে শুরু করেন। এমনকি দেখা যায় সেই গেমের মধ্যে কেউ কেউ সেই ফেমিনিস্টকে ট্রেনের নিচে ফেলে দিচ্ছেন কিংবা কেউ কুমিরের সামনে ছেড়ে দিচ্ছেন। এখানে মূল বিষয়টি হচ্ছে ফেমিনিজম এবং ফেমিনিস্টদের বিরুদ্ধে মানুষের মনোভাব। নারীবাদের উর্বরভূমি সেই পশ্চিমা দেশগুলোতে পুরুষেরা নারীবাদের প্রতি সহনশীল হবেন এমনটাই ধারণা করা যায়। কিন্তু সেই ভাইরাল হওয়া ঘটনার মাধ্যমে যেটা দেখা গেল সেটা হচ্ছে পশ্চিমের পুরুষেরাও নারীবাদ বা ফেমিনিজমের বিরুদ্ধে মারাত্মক রকমের অসন্তুষ্টি এবং ক্ষোভ পুষে রেখেছিলেন, যার বহিঃপ্রকাশ আগে কখনো দেখা যায়নি। এভাবে ধীরে ধীরে নারী এবং পুরুষের মধ্যে বৈরিতা এবং দূরত্ব, প্রতিপক্ষ মনে করার যে মনোভাব, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক শ্রেণীর নারীরা পুরুষদের স্বাভাবিক পুরুষত্বকে টক্সিক ম্যাসকুলিনিটি নাম দিয়ে পুরুষদেরকে পুরুষত্বহীন করার চেষ্টা করে যাচ্ছে। পুরুষদের সহজাত পৌরুষদীপ্ত বৈশিষ্ট্যগুলোকে নেতিবাচকভাবে দেখাচ্ছে, পুরুষদের চরিত্রকে ভিলেন হিসেবে উপস্থাপন করছে। অন্যদিকে এমন পুরুষও বহু আছে যারা নারীদের বিভিন্ন যৌক্তিক ক্ষোভ বা যৌক্তিক বঞ্চনার যেই সকল অনুভূতি আছে সেগুলোকেও আমলে নিচ্ছে না, সেগুলোকেও উপেক্ষা করে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে সকল কথা বলেছি সেখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন, যে নারীবাদের বিরুদ্ধে কথা বলা মানেই নারী অধিকারের বিরুদ্ধে কথা বলা নয়। নারীবাদ মানেই নারী অধিকার নয়, বরং নারীবাদের বাইরেও নারী অধিকার আছে। নারীদের যে সকল যৌক্তিক ক্ষোভ বা বঞ্চনার অনুভূতি আছে সেগুলোকে স্বীকার করতে হবে, উপেক্ষা করা নয়। আরেকটি ভিন্ন বিষয়ের উদাহরণ দিয়ে নারীদের যৌক্তিক ক্ষোভ এবং বঞ্চনার বিষয়গুলোকে বোঝার চেষ্টা করা যাক। রেসিজম বা বর্ণবাদ একটি বাস্তব সমস্যা, কেউই এটাকে অস্বীকার করতে পারে না। অর্থাৎ অশ্বেতাঙ্গ মানুষেরা যুগ যুগ ধরে সিস্টেমেটিক্যালি সাদা মানুষদের মাধ্যমে বা শ্বেতাঙ্গ মানুষদের মাধ্যমে বর্ণবাদের শিকার হয়েছে। কাজেই অশ্বেতাঙ্গ মানুষদের বিভিন্ন যৌক্তিক বঞ্চনার অনুভূতি, ক্ষোভ, দুঃখ, কষ্ট আছে। এই অবস্থায় এই সকল লোকেরা যখন দেখবে যে কিছু মানুষ তাদের দুঃখ কষ্ট নিয়ে কথা বলছে, সেগুলো দূর করার জন্য কাজ করছে, তাদেরকে নিয়ে আলাপ করছে, তখন তারা স্বাভাবিকভাবে সেদিকেই আগ্রহী হবে। কাজেই সমাজে যারা বঞ্চিত তাদেরকে নিয়ে কথা বলার প্রয়োজন আছে।
কালোরা বর্ণবাদের শিকার হয়েছে এর ইতিহাস অনেক পুরনো, নানাভাবে তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। ইতিহাস থেকে আমরা দেখতে পাই ইমাম ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ তিনিও তার সময়ের কৃষ্ণাঙ্গ মানুষদের মনের ব্যথা এবং তাদের হীনমন্যতা, সাদাদের নিপীড়নের শিকার হওয়ার কারণে সিস্টেমেটিক্যালি তারা যেভাবে নিজেদেরকে নিচু মনে করে এসেছিল সেই সকল মানসিক বিষয়গুলো থেকে তাদেরকে মুক্ত করার জন্য তিনি কাজ করেছেন। সুদান এবং ইথিওপিয়ার আলেমদের ব্যাপারে তিনি বই লিখেছেন। তাদের তলেবে ইলমদেরকে তিনি উৎসাহিত করেছেন ইলম অর্জন করার জন্য এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক একইভাবে নারীদের ক্ষেত্রে যে সকল যৌক্তিক ক্ষোভ বা বঞ্চনার অনুভূতি আছে, যেমন এমন অনেক পরিবার রয়েছে যেখানে স্বামী ঠিকমতো দায়িত্ব পালন করছে না, ভরণ পোষণ ঠিকমতো দিচ্ছে না, কিংবা যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স আছে, এগুলোকে কেউই অস্বীকার করতে পারে না। আবার এমন অনেক পরিবার রয়েছে যেখানে পিতা হয়তো কন্যাকে প্রাপ্ত উত্তরাধিকার সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না। এমন অনেক পরিবার রয়েছে যেখানে ভাই বোনের মধ্যে নানা ধরনের বৈষম্য আছে। এগুলো অস্বীকার করা যায় না, বরং এগুলো বাস্তবতা। কাজেই নারীদের এই সমস্যাগুলোকে বুঝতে হবে, সেগুলো নিয়ে আলাপ করতে হবে, সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে এবং অবশ্যই এটা করতে হবে ইসলামের বাতলে দেওয়া পথে। যদি আমরা আমাদের এই দায়িত্ব পালন না করি আর এই অবস্থায় পশ্চিমারা তাদের ফেমিনিজমের মাধ্যমে নারীদেরকে ডাকতে থাকে, তাদেরকে আহ্বান করতে থাকে পশ্চিমের দেখানো পথে সমাধান গ্রহণের জন্য, তখন শুধু শুধু নারীদেরকে দোষ দিয়ে লাভ নেই, বরং নিজেদের কমতিও স্বীকার করে নেওয়া ভালো। সিরাত থেকে আমরা দেখতে পাই উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন সময়ে নারীদের বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে। উম্মাহাতুল মুমিনিন এই সিরিজে আমরা উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এবং তার বিভিন্ন প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কাজেই আমরা শ্রোতাদেরকে উৎসাহিত করছি যে এই সিরিজের আগে উম্মাহাতুল মুমিনিন সিরিজটি শুনে নেওয়ার জন্য। তবুও সংক্ষেপে এখানে যতটুকু উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে যেভাবে পুরুষদের ব্যাপারে আলোচনা করা হয়েছে সেভাবে নারীদের ব্যাপারে আলোচনা দেখতে পাই না কেন? এভাবে আরও কিছু বিষয় উল্লেখ করেছেন, যার জবাবে আল্লাহ তাআলা 3টি আয়াত নাজিল করেন। সূরা নিসার 32 নম্বর, সূরা আহজাবের 35 এবং সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত। কী প্রসঙ্গে আয়াতগুলো এসেছে এবং সেখানে কী কী কথা বলা হয়েছিল সেগুলো আমরা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে শুনে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যখন নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানসিকতা দেখিয়েছিলেন? তিনি কি সেই সব প্রশ্নের জন্য উম্মে সালামার উপরে রাগ করেছেন, কিংবা আল্লাহ তাআলা কি উম্মে সালামাকে নিন্দা করে কোনো আয়াত নাজিল করেছেন? বরং আমরা দেখতে পাই আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করেছেন যার মাধ্যমে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার মনের অস্থিরতা দূর হয়েছে এবং এরপর তিনি কোরআনে নারীদের ব্যাপারে উল্লেখিত বিষয়গুলোকে আগের থেকেও আরও ভালোভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সেই সব আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ইকুয়ালিটি বা সমতা আর ইকুইটি অর্থাৎ সুসমতা এক নয়, বরং উভয়ের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নারী এবং পুরুষ উভয়েই মানুষ, উভয়েই আল্লাহ তাআলার বান্দা। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, শাস্তি বা পুরস্কারের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু দুনিয়াবী বিভিন্ন দায়িত্ব কর্তব্যে, নিয়মকানুনের ক্ষেত্রে নারী পুরুষের অবশ্যই পার্থক্য রয়েছে, কারণ নারী এবং পুরুষ উভয়েই মানুষ, তবে উভয়ে দুইটি ভিন্ন লিঙ্গ। সুতরাং লিঙ্গ পার্থক্য থাকার কারণে, দৈহিক মানসিক হরমোনগত পার্থক্য থাকার কারণে নারী এবং পুরুষের জন্য উচিত হবে না যে এই দাবি করা যে অন্য লিঙ্গ যা পেয়েছে তার পুরোটাই আমাকেও পেতে হবে। সামগ্রিকভাবে ইসলামী জীবন বিধানের দিকে তাকালে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং সাধারণ সমতা বিদ্যমান এবং অল্প কিছু বিষয় রয়েছে যেখানে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে। সুতরাং সার কথা হচ্ছে মুসলিম নারীদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে হবে, সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে। পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে কেন মুসলিম নারীরা ইসলামে দেওয়া তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেগুলো খুঁজে বের করা প্রয়োজন। বর্তমান বাস্তবতায় আমরা জানি রাষ্ট্রীয়ভাবে ইসলামের আইন কার্যকর নেই, শরিয়া কার্যকর নেই, বরং কার্যকর আছে সেকুলার আইন। ফলে ইসলামে আল্লাহ তাআলা নারীদেরকে যেসব অধিকার দিয়েছেন সেগুলো লঙ্ঘন হলেও সেগুলো বুঝিয়ে দেওয়ার মতো কার্যকর কোনো অথরিটি নেই। ফলে এখানে রয়েছে একটি ভ্যাকুয়াম বা শূন্যতা, এবং এই শূন্যতাকে কাজে লাগিয়ে পশ্চিমারা তাদের ফেমিনিজমের মাধ্যমে মুসলিম নারীদেরকে আকৃষ্ট করার কাজ করে যাচ্ছে। নারীবাদী কার্যক্রমের এমন অনেক বিষয় রয়েছে যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় না। যেমন হয়তো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়া কোনো নারীকে তারা নানা রকমের সাপোর্ট দিচ্ছে, ধর্ষণের শিকার হওয়া কোনো নারীকে বিভিন্ন রকমের সহায়তা দিচ্ছে, মানসিক কিংবা আইনগত সাপোর্ট দিচ্ছে,
দরিদ্র অসহায় নারীদেরকে নানাভাবে কর্মসংস্থানের মাধ্যমে সহায়তা করছে। আবার স্বাস্থ্য সচেতনতার নামে সদ্য সাবালিকা হওয়া মেয়েদেরকে বিভিন্ন সামগ্রী দিচ্ছে, নানা রকমের বিষয় শেখাচ্ছে। এরপরে পথে ঘাটে পুরুষদের মাধ্যমে নারীরা যেভাবে যৌন নিপীড়ন, ইভটিজিংয়ের শিকার হচ্ছে, গণপরিবহনে যৌন হয়রানি কিংবা কর্মক্ষেত্রে লাঞ্ছনা, সেই সব বিষয় নিয়ে তারা কাজ করছে। এইসব ক্ষেত্রে মুসলিমদের কাজের একটি শূন্যতা আছে বা একটি ভ্যাকুয়াম আছে, আর এই শূন্যতাকে গ্রহণ করে নিচ্ছে নারীবাদী সংস্থাগুলো তাদের কাজের মাধ্যমে। শেষের দিকে আমরা যে কয়েকটি কথা বলেছি, সেখানে চাইলে কেউ এই কথা বলতে পারেন যে ঘরের বাইরে ইসলামের দৃষ্টিতে নারীদের কাজ করা তো উৎসাহিত করা হয়নি। ইসলামে তো নারী পুরুষ মিশ্র পরিবেশে ঘরের বাইরে কাজ করা, রোজগারের দায়িত্ব নারীদেরকে দেওয়া হয়নি, কিংবা এই কাজগুলোকে উৎসাহিত করা হয়নি, বরং এমন সব শর্ত নির্ধারণ করা হয়েছে যেগুলো পালন করতে গেলে অধিকাংশ নারী ঘরের বাইরে রোজগারের কাজ করতে পারবেন না। অবশ্যই এই কথা সত্য, কিন্তু এরপরেও বর্তমানে নারীরা ঘরের বাইরে যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে সেগুলো নিয়ে মুসলিমদের কথা বলা প্রয়োজন। যদি এখানে ভ্যাকুয়াম থাকে তাহলে ফেমিনিস্টরা তাদের ফেমিনিজমের মাধ্যমে সেই শূন্যতাকে কাজে লাগিয়ে নারীদেরকে ধীরে ধীরে গ্রাস করে নেবে। আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ অংশে। সবশেষে আরও একবার উল্লেখ করা, এই সিরিজটি নারী এবং পুরুষ উভয়ের জন্য শোনা খুবই গুরুত্বপূর্ণ। নারীবাদের বিস্তৃতি, ব্যাপকতা এবং ভয়াবহতা আমাদের বোঝা প্রয়োজন ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই। নারীবাদ একটি বিস্তৃত ধারণা। নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধাপ বা অধ্যায় নিয়ে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং বয়ান বা ন্যারেশন আছে। উদাহরণস্বরূপ, শৈশবে একজন কন্যা শিশু কীভাবে বেড়ে উঠবে, কী কী নিয়ে খেলাধুলা করবে, তার সাথে কী ধরনের আচরণ করা হবে, এমনকি পোশাক নির্বাচন বা রং নির্বাচন পর্যন্ত, এগুলো থেকে শুরু করে সেই মেয়েটি যখন বড় হবে সেই মেয়ের শিক্ষা জীবন, কর্মজীবন, বৈবাহিক জীবন, বিয়ে, স্বামী সন্তানের সাথে সম্পর্ক, কিংবা সেই নারীর যৌন জীবন, যৌনতা, সংসার জীবন, এভাবে জীবনের প্রত্যেকটি ধাপ বা প্রত্যেকটি পর্যায়ে সেখানে নারীবাদের নিজস্ব বয়ান বা ন্যারেশন আছে। আমি একজন পিতা, আমি হয়তো ভাবতে পারি আমার পর্দানশীল মেয়েটি, সে তো নারীবাদের ওই সকল উগ্র বয়ান, যৌনতা সম্পর্কিত মাই বডি মাই চয়েস এগুলো গ্রহণ করছে না। কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনার মেয়েটি নারীবাদের বয়ানে নারীর কর্মজীবন কিংবা শিক্ষা জীবন সম্পর্কিত যে বয়ান আছে তার সম্পর্কে সে একমত নয়? পুরোদস্তুর একজন গৃহিণী, সংসারী নারী হয়েও একজন নারী কিভাবে নারীবাদের চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হতে পারে সেই সম্পর্কে আমরা আগেই কথা বলেছি। নারীবাদের কাছে সংসার হচ্ছে একটা বন্দিশালা। নারীবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেটি ফ্রিডেন তিনি বলেছিলেন, ফ্যামিলি ইজ এ কমফোর্টেবল কনসেন্ট্রেশন ক্যাম্প। সংসার নাকি, পরিবার নাকি একটি আরামদায়ক বন্দিশালা। নারীবাদ মনে করে সন্তান হচ্ছে নারীর উন্নতির পথে শেকল। নারীর উন্নতির পথে মাতৃত্বকে তারা একটি বাধা বা বিরাট অন্তরায় হিসেবে দেখে। স্বামীদেরকে তারা মনে করে স্বামীরা হচ্ছে প্রতি ঘরে ঘরে পুরুষতন্ত্রের নিযুক্ত করা দারোয়ান, পরিবারে পুরুষতন্ত্রের প্রতিনিধি। পুরুষ মানেই নিপীড়ক এক শ্রেণীর নারীদের কাছে। তাই তারা স্বামীর আনুগত্য করতে চায় না। ইসলামের দৃষ্টিতে নারীদের যারা বৈধ অভিভাবক, পিতা কিংবা ভাই, তাদের আনুগত্য করতে চায় না। যদিও বা কর্মক্ষেত্রে অফিসে বসের আনুগত্য করলে তারা কোনো সমস্যা অনুভব করে না, সে নারী পুরুষ যাই হোক না কেন। সামনের পর্বগুলোতে কী কী বিষয় নিয়ে আলোচনা আসতে যাচ্ছে সেই বিষয়টি উল্লেখ করে আমরা এই পর্ব শেষ করছি। সামনের পর্বগুলোতে আমরা নারীর জীবনকে কয়েকটি ধাপে বিভক্ত করে ভ্রূণ, শৈশব, কৈশোর, যৌবন, বৈবাহিক জীবন, মাতৃত্ব, বৃদ্ধা জীবন, এভাবে বিভিন্ন ধাপে উল্লেখ করে বিভিন্ন ঘটনা, বাস্তব কাহিনী উল্লেখ করতে যাচ্ছি, যার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে নারীদের গল্প, নারীদের ঘটনা, জীবন, সেগুলোকে বোঝার চেষ্টা করা, নারীবাদ কীভাবে আমাদের সময়ে নারীদেরকে প্রভাবিত করছে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করা। এরপর এই সিরিজের বাকি পর্বগুলোতে যা আসবে সেগুলো হচ্ছে নারীবাদের ইতিহাস, যেখানে শুধুমাত্র ইতিহাস বর্ণনা করা নয় বরং আরও অনেক প্রাসঙ্গিক বিষয় রয়েছে। তাত্ত্বিকভাবে নারীবাদ কীভাবে একটি আদর্শ নিয়ে গঠিত হলো, এর প্রভাব নারীবাদ বর্তমানের নারীদেরকে সুখী করতে পেরেছে নাকি আরও অসুখী করেছে, নারীবাদী আন্দোলন কতটুকু সফল কতটুকু ব্যর্থ, সেই বিষয়গুলো সেই সব পর্বে আসবে ইনশাআল্লাহ। একটি পর্ব রয়েছে যেখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা এবং সেখানে নারীবাদের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। মুসলিম নারীদের উপর নারীবাদের প্রভাব, নারীবাদ যেভাবে ঈমান ধ্বংসের কারণ, ইসলাম কি নারীবিদ্বেষী কি না, এই বিষয়গুলো এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে নারীবাদীদের উপস্থাপিত কিছু সন্দেহ, সেগুলোর জবাব নিয়ে আলোচনা করা হয়েছে আরেকটি পর্বে। নারীর সংসার এবং মাতৃত্ব নিয়ে রয়েছে আরও 2টি পৃথক পর্ব।
সবশেষে যে পর্ব রয়েছে সেখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ নারীবাদী আকীদার 6টি মৌলিক পয়েন্ট এবং সেগুলোর খণ্ডন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের কাজকে কবুল করে নেন, আমাদের কাজকে সহজ করে দেন এবং এতে বরকত দান করেন, নারী পুরুষ নির্বিশেষে সকলকেই উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং নারীবাদ সহ পশ্চিমা যে সকল মতবাদ রয়েছে সেগুলোর ক্ষতি থেকে আমাদের ঈমান আকীদা দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015